বাংলাদেশের সবচেয়ে বড় এভিয়েশন প্রকল্প, ব্যয় প্রায় 22,000 কোটি টাকা। নির্মাণ কাজ শেষ হয়েছে 2.5 বছরেরও বেশি সময় আগে, কিন্তু এখন পর্যন্ত যাত্রীদের জন্য খুলে দেয়া যায়নি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল আলোচিত থার্ড টার্মিনাল। তাহলে প্রশ্ন হলো, এতদিন কেন চালু করা যায়নি এই অত্যাধুনিক টার্মিনাল? জাপানের সঙ্গে কোন বিষয়গুলো নিয়ে তৈরি হয়েছিল মূলত এই জটিলতা? কেন বারবার পিছিয়েছে উদ্বোধনের সময়সীমা? আর এখন যে নতুন চুক্তির কথা বলা হচ্ছে, সেটি কি সত্যিই থার্ড টার্মিনাল চালুর পথ খুলে দেবে? সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই চুক্তিতে বাংলাদেশের লাভ আসলে কি? জাপান কি কি পাবে? থার্ড টার্মিনালের রাজস্ব কার হাতে কতটুকু যাবে? নিরাপত্তা ও ইমিগ্রেশনের নিয়ন্ত্রণ কার কাছে থাকবে? এবং সাধারণ যাত্রীরা কবে থেকে ব্যবহার করতে পারবেন দেশের সবচাইতে অত্যাধুনিক বিমানবন্দর টার্মিনাল? প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে ধাপে ধাপে বিশ্লেষণ করা হবে থার্ড টার্মিনাল ঘিরে দীর্ঘদিনের অচলাবস্থা, বাংলাদেশ জাপান আলোচনার নেপথ্যের বাস্তবতা, নতুন চুক্তির সম্ভাব্য কাঠামো এবং বিজয় দিবসেই টার্মিনাল চালুর যে পরিকল্পনা করা হচ্ছে সেটি কতটা বাস্তবসম্মত। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। প্রায় 2.5 বছরের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আশার আলো দেখতে শুরু করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রত্যাশিত থার্ড টার্মিনাল। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আগামী জুলাই মাসেই জাপানের সাথে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করতে যায় সরকার। এরই মধ্যে জাপানি কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে আনুষ্ঠানিক প্রস্তাব। সেই প্রস্তাবের ভিত্তিতেই চলছে শেষ মুহূর্তের আলোচনা। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যায়, তাহলে চুক্তি স্বাক্ষরের পরবর্তী কয়েক মাসের মধ্যে এই টার্মিনালটি যাত্রীদের জন্য উন্মুক্ত করার পথ তৈরি হবে। আর সে কারণেই আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে দেশের সবচেয়ে বড় এই অবকাঠামো প্রকল্প। মজার বিষয় হলো, থার্ড টার্মিনালের মূল ভবন কিন্তু নতুন করে নির্মাণ করা হচ্ছে না। প্রকল্পের নির্মাণ কাজ শেষ হয়েছে অনেক আগে। 2024 সালের 2 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছিল এই মেগা অবকাঠামোর নির্মাণ কাজ। তাহলে প্রশ্ন আসে, নির্মাণ শেষ হওয়ার পরও কেন এতদিন চালু করা সম্ভব হয়নি এই টার্মিনালটি? এই প্রশ্নের উত্তরে লুকিয়ে আছে বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘ আলোচনার ভেতরের বিষয়টি। মূল পরিকল্পনা অনুযায়ী আগামী 15 বছরের জন্য থার্ড টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়ার কথা ছিল একটি জাপানি কনসোর্টিয়ামকে। কিন্তু এখানেই শুরু হয় মতপার্থক্যের। টার্মিনাল পরিচালনা কিভাবে হবে, আয় কিভাবে ভাগ হবে, ভবিষ্যতের ঝুঁকি কে বহন করবে এবং কোন কোন খাত থেকে রাজস্ব সংগ্রহ করা হবে, এইসব বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলতে থাকে। এক পর্যায়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে পুরো প্রক্রিয়াই কার্যত স্থবির হয়ে যায়। এর ফলে নির্মাণ শেষ হলেও চালু করা যায়নি দেশের সবচেয়ে আধুনিক এই টার্মিনাল। কিন্তু নতুন সরকার দায়িত্ব নেয়ার পর এই বিষয়টিকে অগ্রাধিকার ভিত্তিতে সামনে আনা হয়। শুরু হয় নতুন করে কূটনৈতিক ও কারিগরি আলোচনা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গেল 3 মাসে বাংলাদেশ ও জাপানের মধ্যে অন্তত 5টি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এমনকি জাপানের বিমানমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। প্রশ্ন হলো, সে আলোচনাগুলোতে আসলে কি ধরনের অগ্রগতি হয়েছে? সরকারের সর্বশেষ প্রস্তাবে কি আছে? জাপানকে কোন কোন খাতের দায়িত্ব দেওয়া হচ্ছে? আর বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকছে কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো? প্রিয় দর্শক, এই বিষয়টি বুঝতে হলে প্রথমে জানতে হবে থার্ড টার্মিনাল পরিচালনার পুরো অর্থনৈতিক কাঠামোটি। সরকারের পাঠানো সর্বশেষ প্রস্তাব অনুযায়ী থার্ড টার্মিনালের 4টি গুরুত্বপূর্ণ খাত থেকে সরাসরি রাজস্ব আদায়ের দায়িত্ব থাকবে জাপানি কনসোর্টিয়ামের হাতে। এই 4টি খাত হলো বিমানবন্দর উন্নয়ন ফি, লাউঞ্জ পরিচালনা, কার্গো হ্যান্ডলিং এবং কার পার্কিং ব্যবস্থাপনা। প্রথম দৃষ্টিতে অনেকের কাছে প্রশ্ন তৈরি হতে পারে, বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দরের এত গুরুত্বপূর্ণ আয় উৎস বিদেশি প্রতিষ্ঠানের হাতে কেন দেয়া হচ্ছে?
এর উত্তর খুঁজতে হলে আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার বাস্তবতা আমাদের বুঝতে হবে। বিশ্বের বড় বড় বিমানবন্দরে পরিচালনাগত দক্ষতা, প্রযুক্তিগত ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মানের যাত্রী সেবা এই বিষয়গুলো নিশ্চিত করতে অভিজ্ঞ আন্তর্জাতিক অপারেটরদের যুক্ত করা একটি প্রচলিত পদ্ধতি। কারণ শুধু অবকাঠামো নির্মাণ করলেই এটি আধুনিক বিমানবন্দর হিসেবে সফল হয় না। প্রতিদিন হাজার হাজার যাত্রী, শত শত ফ্লাইট, কার্গো অপারেশন এবং নিরাপত্তা ব্যবস্থাপনা দক্ষভাবে পরিচালনা করার জন্য বিশেষজ্ঞ, জনবল ও অভিজ্ঞতার প্রয়োজন হয়। বাংলাদেশ সরকারও সেই অভিজ্ঞতার কাজ লাগাতে জাপানি কনসোর্টিয়ামকে পরিচালনায় যুক্ত করতে চায়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। সরকারের সর্বশেষ প্রস্তাব অনুযায়ী আন্তর্জাতিক নিয়ম অনুসারে ওভারফ্লাই চার্জ এবং বিমান অবতরণ ফি সরাসরি জমা হবে বাংলাদেশের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নিজস্ব তহবিলে। অর্থাৎ আকাশসীমা ব্যবহার করে বিদেশি বিমান চলাচল কিংবা বিমান অবতরণ থেকে যে গুরুত্বপূর্ণ আয় আসবে তার নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই থাকবে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত কোনো কার্যক্রম বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হচ্ছে না। কাস্টমস থাকবে বাংলাদেশের নিয়ন্ত্রণে, ইমিগ্রেশন পরিচালনা করবে বাংলাদেশ, নিরাপত্তা ব্যবস্থাও পরিচালিত হবে বাংলাদেশের নিজস্ব সংস্থার মাধ্যমেই। অর্থাৎ যাত্রী সেবা ও বাণিজ্যিক কার্যক্রমে আন্তর্জাতিক অংশীদারিত্ব থাকলেও রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব কর্তৃত্বের প্রশ্নে কোনো আপোষ করা হচ্ছে না। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, এতদিন ধরে কেন সমাধান হচ্ছিল না এই জটিলতা? সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে মূল মতপার্থক্য ছিল আয় বন্টন নিয়ে, পরিচালনাগত কর্তৃত্ব এবং ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে। জাপানি পক্ষ দীর্ঘমেয়াদী পরিচালনায় বিনিয়োগ ও দক্ষতা ব্যবহারের নিশ্চয়তা চাইছিল। অন্যদিকে বাংলাদেশ চাইছিল জাতীয় স্বার্থ ও আর্থিক সুবিধা সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করতে। ফলে এই দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে দর কষাকষি চলেছে। তবে গেল কয়েক মাসে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হয়েছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এই বিষয়টিকে বিশেষ অগ্রাধিকার দেয়া হয় মূলত তারেক রহমানের নির্দেশনার কারণে। কারণ নির্মাণ শেষ হওয়ার পরও এত বড় অবকাঠামো অলস অবস্থায় পড়ে থাকা সরকারের জন্য যেমন বিব্রতকর, তেমনি অর্থনৈতিকভাবেও ক্ষতিকর। প্রতিদিন টার্মিনাল চালু না হওয়ার অর্থ হলো যাত্রী সেবার উন্নয়ন বিলম্বিত হওয়া। প্রতিদিন টার্মিনাল চালু না হওয়ার অর্থ হলো বাংলাদেশের এভিয়েশন খাতের সম্ভাবনা পূর্ণ মাত্রায় কাজে লাগাতে না পারা। এই বাস্তবতা বিবেচনা নিয়েই গেল 3 মাসে অন্তত 5টি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জাপানের বিমানমন্ত্রীর সঙ্গে বৈঠক সহ একাধিক কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়েও সরাসরি এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে সক্রিয় ভূমিকা পালন করেছে। অর্থাৎ এটি শুধু একটি ব্যবসায়িক চুক্তি নয়, বরং বাংলাদেশ ও জাপানের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সহযোগিতা হিসেবেও বিবেচিত হচ্ছে। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রাউন্ড হ্যান্ডলিং। সাধারণ যাত্রীদের কাছে এই বিষয়টি খুব বেশি পরিচিত না হলেও এটি বিমানবন্দরের কার্যক্রমের প্রাণকেন্দ্র বলা হয় গ্রাউন্ড হ্যান্ডলিংকেই। বিমান অবতরণের পর লাগেজ পরিবহন, কার্গো ব্যবস্থাপনা, যাত্রী বোর্ডিং, বিমান প্রস্তুতকরণ সহ অসংখ্য কাজ এই খাতের আওতায় পড়ে। আর সেই কাজ পাওয়ার জন্য এরই মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে কয়েকটি বড় প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে যুক্তরাজ্যের মেনজিস এভিয়েশন, তুরস্কের চেলেভি এভিয়েশন এবং সংযুক্ত আরব আমিরাতের জানাতা। এই প্রতিষ্ঠানগুলো বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ করার অভিজ্ঞতা আছে। কর্তৃপক্ষ বলছে এখানে মূল বিবেচ্য বিষয় হবে 3টি। প্রথমত বাংলাদেশের আর্থিক স্বার্থ, দ্বিতীয়ত যাত্রী সেবার মান, তৃতীয়ত দীর্ঘমেয়াদী অপারেশনাল দক্ষতা। কারণ থার্ড টার্মিনালের সাফল্য নির্ভর করবে শুধু সুন্দর ভবনের উপরই নয়, বরং প্রতিদিনের কার্যক্রম কতটা দক্ষতার সঙ্গে পরিচালিত হচ্ছে তার উপরে। প্রিয় দর্শক, এখন আসা যাক সবচাইতে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নে। থার্ড টার্মিনাল চালু হলে সাধারণ মানুষ আসলে কি কি সুবিধা পাবেন? বিশেষজ্ঞদের মতে বর্তমান টার্মিনালগুলোর উপর যে অতিরিক্ত চাপ আছে সেটি উল্লেখযোগ্যভাবে কমে যাবে। অর্থাৎ
চেক ইন প্রক্রিয়া খুব দ্রুততার সাথে করা যাবে, কারণ এখানে অনেকগুলো চেক ইন কাউন্টার রয়েছে। ইমিগ্রেশন ব্যবস্থাও আরও আধুনিক হবে নিশ্চিতভাবেই বলা যায়। ব্যাগেজ হ্যান্ডলিংয়ের সময় কমে যাবে, কারণ এখানে অত্যাধুনিক 18টি যে ব্যাগেজ হ্যান্ডলিংয়ের জন্য বেল্ট দেওয়া হয়েছে। আন্তর্জাতিক যাত্রী সেবার জন্য অপেক্ষার সময় অনেকটাই কমে যাবে। একই সাথে কার্গো সুবিধা উন্নত হওয়ায় দেশের রপ্তানি বাণিজ্য নতুন গতি পাবে। বিশেষ করে তৈরি পোশাক, কৃষিপণ্য এবং উচ্চ মূল্যের রপ্তানি পণ্যের দ্রুত পরিবহনে বড় ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে। আর এখানেই থার্ড টার্মিনালের প্রকৃত গুরুত্ব। এটি শুধু একটি বিমানবন্দর প্রকল্পই নয়, এটি বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য, পর্যটন এবং আন্তর্জাতিক সংযোগ ব্যবস্থার ভবিষ্যতের সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি অবকাঠামো। আর সে কারণেই থার্ড টার্মিনাল চালুর বিষয়টি শুধু বিমানবন্দর সংশ্লিষ্টদের জন্যই নয়, বরং পুরো দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এখন সব নজর আগামী জুলাই মাসের দিকে, কারণ সেই সময়ে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা আছে। আর যদি সেই চুক্তি নির্ধারিত সময়ে সম্পন্ন হয় এবং চলমান প্রস্তুতি একই গতিতে এগিয়ে যায়, তাহলে বহু প্রতীক্ষার অবসান ঘটবে। আগামী 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে পারে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই থার্ড টার্মিনালটি। যে টার্মিনাল শুধু একটি নতুন ভবনই নয়, বরং বাংলাদেশের এভিয়েশন খাতের নতুন যুগের প্রতীক হয়ে উঠতে পারে। প্রিয় দর্শক, আমরা আপনার অভিমত জানতে চাই। আপনি আসলে কি মনে করেন? সত্যি কি বছর শেষে এটি চালু করতে পারবে নতুন সরকার? ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী বিশ্লেষণে। আন্তরিক অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিতে পারেন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হজরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।